রাসনা ইমাম, বিচার বিভাগ নিয়ে কথা আছে। হাইকোর্টের বিচারপতি নিয়োগে আমরা রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সমন্বয় লক্ষ্য করি, কিন্তু সবচেয়ে সমস্যা হয়েছে যেটা নিম্ন আদালত নিয়ে, এবং সেটার গুরুত্ব কিন্তু বেশি, অনেক বেশি, যেটা সাধারণ মানুষের অংশগ্রহণটা সেখানে প্রচুর পরিমাণে থাকে। সেটি কিন্তু সরকারের নিয়ন্ত্রণে, যার ফলে নিম্ন আদালতের উপর আস্থার জায়গাটিতে কিন্তু এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এ থেকে বের হওয়ার উপায়টা কি? শুধু একটু দ্বিমত পোষণ করব। প্রথমেই এই যে বিচার বিভাগ যে দলীয়করণ করা হয়েছে গত 15 বছরে, এটা কিন্তু শুধু নিম্ন আদালত পর্যন্ত সীমিত নয়। এই উচ্চ আদালতেও, হাইকোর্ট বলেন, আপিল বিভাগ বলেন, প্রত্যেকবার আমরা দেখছি যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে পলিটিক্যাল কনসিডারেশনসে, মেধার ভিত্তিতে হয়নি, এবং পুরোপুরি দলীয়করণের কারণে ন্যায় বিচারও হচ্ছিল না। বিশেষ করে গুরুত্বপূর্ণ মামলাগুলোতে ন্যায় বিচার হচ্ছিল না। তো প্রথমে এই বিচার বিভাগকে যদি আমি অ্যাজ আ হোল দেখি, তাহলে আমাদের প্রথমেই যেটা প্রয়োজন হবে যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে হবে, যেখানে স্পষ্টভাবে বলা থাকবে যে ক্রাইটেরিয়াগুলো, যোগ্যতাগুলো, যে এসব যোগ্যতার ভিত্তিতেই বিচারপতি নিয়োগ দেয়া হবে। এবং আমি যতদূর জানি, আমাদের যে বিচার বিভাগ সংস্কার কমিশন ইতিমধ্যে একটা প্রতিবেদন দাখিল করেছে, এবং ওখানে একটা অধ্যাদেশের খসড়া ওনারা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে যতটুকু আমি জানি, যেখানে এই অ্যাপয়েন্টমেন্টের উপরে আইনটা লে ডাউন করে দেওয়া হয়েছে যে কোয়ালিফিকেশনস কি হবে, কিভাবে। কারণ এ ব্যাপারে আমাদের একটা স্বচ্ছতা দরকার। এতদিন অ্যাপয়েন্টমেন্ট কি কনসিডারেশনে হচ্ছিল এ ব্যাপারে কিন্তু একটা ধোঁয়াশা ছিল, কেউ জানে না কি কনসিডারেশন। মোটামুটি আপনি বলেছেন যে দলীয় বিবেচনায়, কেউ জানে না বলতে আমি বোঝাচ্ছি যে সবাই বুঝতে পারছে যে দলীয় বিবেচনায় হয়েছে, কারণ আমাদের সবারই তো জানা আছে যে কার মেধা আছে, কার নেই, কার অ্যাপয়েন্টমেন্টে কি কারণে হয়েছে, এটা তো একটা ওপেন সিক্রেট অলমোস্ট। সো এর জন্য এখানে ট্রান্সপারেন্সির জন্য আমাদের একটা আইন দরকার, বা নীতি বা রুলস রেগুলেশনস দরকার, এবং একটা খসড়া আইনের কথা আমি আজকেই পত্রপত্রিকায় পড়েছি, যেরকম একটা খসড়া আইন দিয়েছে। ওনারা আরেকটা সুপারিশ করেছেন, যেটাও আমার মনে হয় প্রশংসনীয়, সেটা হচ্ছে গিয়ে একটা কমিশন স্থাপন করার কথা বলেছে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। সো সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা জিনিস, আমাদের বর্তমান সংবিধানে লেখা আছে যে প্রধান বিচারপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতিকে কিন্তু ডিসক্রেশনটা দিয়ে দেওয়া হয়েছে নিয়োগের ব্যাপারে। ওনারা সুপারিশ করেছে, এবং এটার সাথে আমি পুরোপুরি একমত, এই ক্ষমতাটা, ডিসক্রেশনটা সরিয়ে দেওয়া উচিত। প্রধান বিচারপতি নিয়োগ হবে, সিনিয়র মোস্ট জাজ যে থাকবে তাকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে। এভাবে একটা বিধান আমাদের সংবিধানে থাকা উচিত, যাতে ক্ষমতাটা রাষ্ট্রপতির উপরে না যায়। কারণ হচ্ছে ক্ষমতাটা যদি রাষ্ট্রপতির থাকে, আমরা অতীতেও দেখেছি যে রাষ্ট্রপতি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করে, এবং সংবিধানে তো সুস্পষ্ট করে বলাই আছে যে দুটো ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এক্সেপশনস শুধু দুটো, একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে। কিন্তু সেখানেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রধান বিচারপতি সবসময় রাষ্ট্রপতি নিয়োগ করেছে। ওনাকে এই ক্ষমতাটা দেয়া যাবে না। আরেকটি বিষয় কিন্তু রয়েছে, রাষ্ট্রপতিও কিন্তু একজন দলীয় ব্যক্তি, রাষ্ট্রপতিও তো দলীয় ব্যক্তি, তাই ওনাকে এই ক্ষমতাটা দেয়া যাবে না। সিনিয়র মোস্ট জাজ যে থাকবে আপিল বিভাগে, ওনাকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে, এরকম একটা সুপারিশ এসেছে। এটার সাথে পুরোপুরি আমি একমত। তাছাড়া হচ্ছে যে এই যে আপনি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখবেন যে বিধানগুলো আছে আমাদের সংবিধানে, সেখানে লেখা আছে যে রাষ্ট্রপতি নিয়োগ করবে ইন কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট বা চিফ জাস্টিস। তো এখানে কনসালটেশনটাও তো মিনিংফুল হতে হবে। মানে কনসালটেশন যদি আপনিও আচ্ছা লেখা আছে তাই জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি যেটা বললেন বা সুপারিশ করলেন সেটাকে আমি বিবেচনাই নিলাম না, আমি সেটাই করলাম যেটা আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, এটাই কিন্তু হয়ে এসেছে। তো অতএব আমাদের ক্লিয়ার আইন দরকার অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে, যে কি ক্রাইটেরিয়া অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। কারণ সংবিধানেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেয়া আছে, যে এই যে যোগ্যতা, এগুলো খুব বেসিক কিছু যোগ্যতা। এই সিটিজেনশিপ নিয়ে 10 বছর প্র্যাকটিস করতে হবে, বা 10 বছর জজিয়তি করে আসতে হবে, এরকম। এর থেকে আরও অনেক বাড়াতে হবে। আমরা যদি মানসম্মত বিচার ব্যবস্থা চাই, তাহলে তো আমাদের কোয়ালিফিকেশনসও আরেকটু বাড়াতে হবে।
হাইকোর্টের বিচারপতি বা আপিল বিভাগের বিচারপতি তো একটা বিশাল ব্যাপার, ওনাদের উপর তো একটা মানে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব আছে। এনাদেরকে আমরা বলি দ্য গার্ডিয়ানস অফ দ্য কনস্টিটিউশন। সো এনাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটাকে তো হালকা করে নিলে হবে না, ছেড়ে দিলে হবে না যে কোনো দলীয় সরকারের উপরে। সো এই জায়গায় আমাদের বদলি আনতে হবে। আরেকটা হচ্ছে এই যে জাজেসদের রিমুভাল, যে ওনাদের এগেনস্টে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে ওনাদেরকে কিভাবে রিমুভ করা যাবে বা এনকোয়ারি। তো 16 অ্যামেন্ডমেন্টটা তো বাতিল হয়ে গেছে এবং আমরা জানি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন রিভাইভড হয়েছে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের কাজ শুরুও করে দিয়েছে। এখানে আমার মনে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিভাবে এনকোয়ারি করবেন যদি কোনো অভিযোগ ওঠে সে ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট বিধিমালা দরকার। কারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বসবেন কারা? ওখানে কিন্তু বসবেন বিচারপতিরাই। সো ওনারা নিজেরাই নিজেদের বিচার করবেন। সো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্সিটা অত্যন্ত প্রয়োজনীয়। সো এখানে আমাদের সুনির্দিষ্ট বিধিমালা থাকতে হবে যে কিভাবে এই এনকোয়ারির দায়িত্বটা ওনারা পালন করবে। তাছাড়া এর মধ্যে এসেছে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স দরকার, যে বিচার বিভাগের আলাদা কোনো সচিবালয় ছিল না। সো একটা আলাদা সচিবালয় এস্টাবলিশ করতে হবে, কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ব্যাপারে যদি পুরোপুরি নির্ভর করেন মিনিস্ট্রির উপরে তাহলে তো মিনিস্ট্রি আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে, আগের মতোই হবে। সো এটাও পুরোপুরি পৃথককরণটা অত্যন্ত প্রয়োজনীয়। অ্যান্ড আমার মনে হয় মোটা দাগে এগুলোকে যদি অ্যাড্রেস করা যায়। নিম্ন আদালতের কি হবে? নিম্ন আদালতের ক্ষেত্রেও ওই একই জিনিসটা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেপারেশনটা তো শুধু উচ্চ আদালতের জন্য না, এটা পুরো জুডিশিয়ারির জন্য। সো অ্যাডমিনিস্ট্রেটিভ সেপারেশন এবং অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও দলীয় কারণে যাতে না হয়, একই ইস্যুসগুলো কিন্তু অ্যাট প্লে নিম্ন আদালতের স্বাধীনতাটা এনশোর করার ক্ষেত্রে। যে অধস্তন আদালতের নিয়োগের ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের সংবিধানে কিন্তু কয়েকটা বিধান আছে। তার মধ্যে একটা হচ্ছে 116, যেখানে বলা আছে যে অধস্তন আদালতে নিয়োগ করা হবে, কে করবে? রাষ্ট্রপতি করবে। তারপরে আমরা দেখছি যে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা, এই বিষয়টাও কার উপরে দায়িত্ব অর্পণ করা হলো? রাষ্ট্রপতির উপরে। এই দুটো আপনি যদি সংবিধানের আর্টিকেল 48-এর সাথে পড়েন, 48-এ লেখা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবেন, এবং ইংরেজিতে শ্যাল শব্দটা ব্যবহার করা আছে। তো তার মানে কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, মানে উনি বাধ্য প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এই কাজগুলো করার ক্ষেত্রে। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে নির্বাহী বিভাগের প্রভাবটা কিভাবে ফেলা সম্ভব এই বিধানগুলোর কারণে। যে রাষ্ট্রপতির উপর দায়িত্বটা দেয়া আছে অধস্তন আদালতের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, শৃঙ্খলার ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এবং উনি যখন এই দায়িত্বটা পালন করবেন, উনি করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, করতে উনি বাধ্য। সো এইদিকে আমাদের তাকাতে হবে, এইগুলো আমাদেরকে সংশোধন করতে হবে আমরা যদি চাই যে অধস্তন আদালতকে পৃথককরণ যদি আমরা সত্যিকার অর্থে চাই, আমাদের এদিকে তাকাতেই হবে।